আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এমএস এক্সেল এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এমএস এক্সেল এ যারা একদমই নতুন, আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্য। আমার এই প্লেলিস্টের ভিডিওগুলোতে এমএস এক্সেল এর বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো দেখানো হয়েছে। আপনিও যদি এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই এমএস এক্সেল এর A to Z বিষয়গুলো জানতে পারবেন। সো যারা কিনা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিও শেষে আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করি। আজকের ভিডিওতে আমি দেখাবো এমএস এক্সেল এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও হোম ট্যাবের অল অপশন, যেমন হচ্ছে নাম্বার, এডিটিং, সেলস, স্টাইল। সেই সাথে আলোচনা করব এক্সেলে কিভাবে বাংলা টাইপ করা যায়, বাংলা লেখা যায়, এবং একটি ডকুমেন্ট পুরো কমপ্লিট হওয়ার পরে ডকুমেন্টটা কিভাবে প্রিন্ট করবেন সে অপশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো চলুন আমি সরাসরি এমএস এক্সেল এর ওয়ার্কশিটে চলে যাই। সো আমি বরাবরের মতোই এমএস এক্সেল এর ওয়ার্কশিটে চলে আসলাম এবং এটি মূলত আমার আগেরই তৈরি করা একটা স্টুডেন্ট রেজাল্ট শিট, যেটি কিনা আপনারা আগের পর্বেও এই স্টুডেন্ট রেজাল্ট শিট দ্বারাই আমি বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতার আজকের ভিডিওতেও আমি মূলত এই স্টুডেন্ট রেজাল্ট শিট দ্বারাই আপনাদেরকে সকল আলোচনা দেখাবো। আমি মূলত এই স্টুডেন্ট রেজাল্ট শিট দ্বারাই সকল ইনফরমেশন আপনাদের মাঝে দেখাই, কারণ আমি যেহেতু শুরু থেকে এই স্টুডেন্ট রেজাল্ট শিট দ্বারাই আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। সো আমি যদি এই স্টুডেন্ট রেজাল্ট শিটে সকল ধরনের কাজ করি তাহলে আপনারা A to Z বিষয়গুলো সুন্দরভাবে জানতে পারবেন। সো সেই জন্যই কিন্তু আমি স্টুডেন্ট রেজাল্ট শিটে বারবার ব্যবহার করি। আমি মূলত এমএস এক্সেল এ যে সকল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, এগুলো ইনফরমেশন আপনারা চাইলে অন্য কোনো ওয়ার্কশিটে বা অন্য কোনো ডকুমেন্টেও আপনারা ব্যবহার করতে পারেন। সো আমি আজকে ফার্স্টে আলোচনা করব নাম্বার অপশন নিয়ে। সো দেখতে পারতেছেন এটা হচ্ছে মেনু বার। এই মেনু বারের ভেতরে এই যে হোম ট্যাবের ভেতরে যে রিবনগুলো আছে তার ভিতরে দেখুন এই যে নাম্বার একটা রেবন। তো এই নাম্বার রেবনের ফার্স্টে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জেনারেল। এই জেনারেলের ভেতরে কিন্তু অনেকগুলো অপশন আছে। সো এটা মূলত কিভাবে কাজ করে আমি যদি দেখাই, সেই জন্য আমি একটা নিউ ট্যাব ওপেন করি এবং এটা আমি একটু জুম করে নিই আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। ওকে, সো এই জেনারেল অপশনের যে কাজটা আমি যদি দেখেন, এই জায়গায় আমি যদি কিছু সংখ্যা লিখি, যেমন হচ্ছে আমি আমার ফোন নাম্বারটা লিখি 0131024। আচ্ছা দেখুন, আমি এই জায়গায় আমার ফোন নাম্বারটা লিখলাম এবং লেখার সাথে সাথে আমি যদি অন্য কোনো সেলে যাই তাহলে দেখুন এই যে নাম্বারের প্রথমে যে জিরোটা ছিল ওইটা কিন্তু আর নাই, উঠে গেছে। ঠিক আছে, আবার যদি আমি দেখাই এই জায়গায় 00123। সো এটা লেখার পরে দেখুন আমি যদি অন্য সেলে যাই তাহলে কিন্তু সামনে কিন্তু জিরো থাকতেছে না। সো এখন মূলত আমি যদি এই যে জেনারেল অপশনটা এখানে যদি এই যে এই পাশে অ্যারোটাতে ক্লিক করার পরে এই যে টেক্সট অপশনটা সিলেক্ট করার পরে আমি যদি এটাতে 0012 এভাবে যদি লিখি, লেখার পরে দেখবেন আমার কিন্তু এই জায়গায় সামনে জিরো থাকতেছে। ঠিক আছে, সো এটা মূলত এই জেনারেল অপশনের কাজ। সো আমি মূলত যে কয়টা সেলে এরকম জিরো লিখতে চাচ্ছি, টেক্সট অপশনটা আনতে চাচ্ছি, সে কয়টা মূলত এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে অ্যারো বাটনে ক্লিক করার পরে এই যে টেক্সটটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমি দেখুন আমি যদি এই কয়টা সেলের ভেতরে যে কোনো সেলে যদি ফার্স্টে এরকম 00 তারপরে যদি কোনো সংখ্যা লিখি তাহলে দেখবেন যে সামনে জিরো থাকতেছে। কিন্তু আমি যদি এই সেলে কিংবা এই সেলে যদি 00 লিখে তারপরে যদি কোনো সংখ্যা লিখি তাহলে দেখুন সামনের জিরোটা কিন্তু থাকতেছে না। কারণ কি, আমার দেখুন যখন আমি এই সেলে সামনে জিরো লিখছি তখন কিন্তু এই জায়গায় জেনারেলের জায়গায় কিন্তু টেক্সট অপশনটা চলে আসছে, আমি সিলেক্ট করে দিয়েছি। কিন্তু এই সেলে কিন্তু যখন আমি চলে আসতেছি তখন কিন্তু এখানে টেক্সট অপশনটা থাকতেছে না, তখন কিন্তু এখানে জেনারেল অপশনটা চলে আসছে, যার কারণে আমার কিন্তু এই জায়গায় সামনে জিরো লেখা থাকতেছে না, কিন্তু এই জায়গায় সামনে জিরো লেখা থাকতেছে। সো এটা মূলত এই জেনারেল অপশনের কাজ। এর ভিতর কিন্তু আরো অনেক ধরনের অপশন আছে, যেমন হচ্ছে নাম্বার, তারপর হচ্ছে কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম। ঠিক আছে, সো আমি কিন্তু এই বিষয়গুলো কিন্তু আগের ভিডিওগুলোতে
দেখাইছি। সো আপনারা চাইলে কিন্তু আগের ভিডিওগুলো দেখে আসতে পারে। এরপরে আমি যে অপশনটা দেখাবো এটা হচ্ছে, ধরেন যে আমি এই জায়গায় কোনো সংখ্যা লিখলাম, লেখার পরে আমি কিন্তু চাইলে এই লেখাটা ডলারে কনভার্ট করতে পারি। এই যে দেখুন এই জায়গায় অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট, সো এই জায়গায় ক্লিক করলে কিন্তু আমার কিন্তু এই লেখাটা ডলারে কনভার্ট হয়ে গেল। আবার কিন্তু চাইলে আমি এই লেখাটা বিভিন্ন ধরনের ডলারে টাকাতে কনভার্ট করতে পারি। যেমন দেখুন এই জায়গায় আছে হচ্ছে ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউরো, তারপরে আরো কিছু কারেন্সির জায়গা আছে। এখানে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে গেলে কিন্তু আমার আরেকটা দেখুন, এই যে এখান থেকে আমি যদি এই পাশে অ্যারোতে ক্লিক করি তাহলে দেখুন এই জায়গায় কিন্তু আমার বিভিন্ন ধরনের কারেন্সি দেখাচ্ছে। সো এগুলো কিন্তু আমি কিন্তু চাইলে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। সো আমি আর এটা দেখাচ্ছি না। সো এটা আমি যদি আবার পার্সেন্টেজে কনভার্ট করতে চাই তাহলে কিন্তু এই যে এই জায়গায় ক্লিক করলে দেখুন আমার এই লেখাটা কিন্তু পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেছে। আবার ধরেন যে আমি এই জায়গায় কোনো একটা সংখ্যা লিখলাম, লেখার পরে ধরুন যে আমি এই সংখ্যাটা কমাতে রিপ্লেস করতে চাচ্ছি। সো আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু এই লেখাটা কমাতে কনভার্ট হয়ে গেছে। সো এরপরে এই নাম্বার অপশনের ভেতরে আরো দুইটা অপশন দেখা যাচ্ছে। এটা হচ্ছে দেখুন ইনক্রিজ ডেসিমেল, ডিক্রিজ ডেসিমেল। দেখুন আমার কিন্তু এই যে দশমিকের পরে দুইটা সংখ্যা দেখা যাচ্ছে, জিরো দেখা যাচ্ছে। সো আমি যদি দশমিকের পরে সংখ্যাগুলো যদি কমাতে চাই তাহলে কিন্তু এই যে দেখুন এই জায়গায় ডিক্রিজ যে ডেসিমেল এটাতে ক্লিক করলে দশমিকের পরের সংখ্যাগুলো এক এক করে কমতে থাকবে, বুঝছেন? এক পর্যায়ে নাই হয়ে যাবে দশমিকের পরের সংখ্যাগুলো। আবার যদি এই পাশেরটাতে ইনক্রিজ ডেসিমেলে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু দশমিকের পরের সংখ্যা কিন্তু আসতে থাকতেছে। ওকে, সো এটা মূলত ইনক্রিজ অ্যান্ড হচ্ছে ডিক্রিজ ডেসিমেলের কাজ। সো এটা ছিল মূলত এই নাম্বার অপশনের প্রপার কাজ। সো আমি এরপর আলোচনা করব এই যে স্টাইল অপশনের যে ফরম্যাটিং। আমি মূলত এই ফরম্যাটিং সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছি বিগত ভিডিওতে। আপনারা যারা বিগত ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই আমি আই বাটনে এই কন্ডিশনাল ফরম্যাটিং এর যে ভিডিও লিঙ্ক ওইটা আই বাটনে দিয়ে দিব, কিংবা আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনারা এই কন্ডিশনাল ফরম্যাটিং এর সম্পূর্ণ বিষয় কিন্তু একটা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সো আমি সংক্ষিপ্ত আকারে এই কন্ডিশনাল ফরম্যাটিং এর বিস্তারিত আলোচনা করতেছি। যেমন দেখুন আমার কিন্তু এই জায়গায় মূলত সাবজেক্টের যে নাম্বার ওই নাম্বারটা কিন্তু দেওয়া আছে। সো আমি যদি এই কন্ডিশনাল ফরম্যাটিং এর ভেতরে যাই তাহলে দেখুন এই জায়গায় আসার পরে যে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, ঠিক আছে, আরো কিছু বেশ আছে। যেমন হচ্ছে টপ 10 আইটেমস, তারপর হচ্ছে টপ 10%, ঠিক আছে, এগুলো কিন্তু আছে। তারপর হচ্ছে ডাটা বার্স, কালার স্কেল, তার আইকন সেট, ঠিক আছে, এগুলো কিন্তু আছে। সো আমি এখানে যদি এই যে ডাটা বার্সটা যদি দেখাই, এই ডাটা বার্সে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু নানান ধরনের কালার হয়ে আসতেছে। আবার যদি আমি এখানে থেকে যদি এই যে ডাটা বার্সটা যদি দেখাই, ঠিক আছে, তার জন্য আমি এই ডাটা বার্সটা দেখালাম। তো দেখুন এখানে কিন্তু ডাটা বার্সটা আমাকে সুন্দরভাবে শো করতেছে। সো এটা মূলত কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ। আমি যদি আবার কন্ট্রোল জেড দিই তাহলে কিন্তু আগের পজিশনে চলে আসলাম। ওকে, সো এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এই যে স্টাইল ফরম্যাটিং এর ভেতরে যে স্টাইলগুলো আছে, এটা আমি এই যে ধরুন যে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এই অ্যারোতে ক্লিক করলে দেখুন যে অল যে স্টাইল এটা কিন্তু চলে আসছে। ওকে, সো আমি কিন্তু চাইলে কিন্তু পুরো টেবিলের উপরে পুরো ডাটার উপরে এই স্টাইলটাই অ্যাপ্লাই করতে পারি। আবার যদি চাই যে কোনো স্পেসিফিক কোনো ডাটার উপরে এই স্টাইলটা অ্যাপ্লাই করতে তাহলে কিন্তু ওই ডাটাটা সিলেক্ট করার পরে দেন কিন্তু আমি কিন্তু চাইলে স্টাইলটা অ্যাপ্লাই করতে পারবো। সো আমি চাচ্ছি যে এতটুকুর ভেতরে আমি স্টাইলটা অ্যাপ্লাই করব। সো আমি এতটুকু সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই যে দেখুন এই অ্যারোতে ক্লিক করলাম এবং চাইলে কিন্তু আমি এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করে দিতে পারি। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু তাদের স্টাইল চলে আসতেছে। ওকে, আপনি এখান থেকে যে কোনো ধরনের স্টাইল ইনপুট করে নিতে পারেন। ঠিক আছে, তো এটা ছিল মূলত এই স্টাইলের কাজ। স্টাইলের পরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে সেলস অপশনের বিষয়টা। সো এই সেলসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরুন যে আমি এই যে 3 এবং 4 এই 3 এবং 4 যে রো আছে এই রো এর মাঝখানে আমি আরেকটা রো অ্যাড করব। সো এর জন্য আমাকে করতে হবে কি, এই যে ইনসার্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। ধরুন যে এই 4 নাম্বার যে রোটা আছে এই 4 নাম্বার রো এর উপরে একটা রো আমি অ্যাড করব। সো আমি 4 নাম্বার রোটা
সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ইনসার্টে ক্লিক করছি, ক্লিক করার পরে এই যে দেখুন ইনসার্ট সেল, এখানে ক্লিক করলে কিন্তু আমার কিন্তু একটা সেল ইনসার্ট হয়ে যাবে। দেখুন আমার কিন্তু একটা সেলস ইনসার্ট হয়ে গেছে। আবার কিন্তু আমি যদি এখানে ইনসার্ট করি তাহলে কিন্তু আবার ইনসার্ট হতে থাকতেছে। আবার যদি আমি চাই যে এই যে এই সেলগুলো ডিলিট করতে, তাহলে কিন্তু আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যে ডিলিট যে অপশন আছে ডিলেটে ক্লিক করব, তাহলে দেখুন আমার কিন্তু সেলস ডিলিট হতে থাকতেছে। সো এটা মূলত সেলসের কাজ। তারপর আমি যদি আসি এডিটিং অপশনে, সো এডিটিং অপশনে যে কাজগুলো দেখাচ্ছে এখানে মূলত এই যে দেখুন ক্লিয়ার যে অপশন, এখানে ক্লিয়ার অপশনের ভিতরে বেশ কিছু ক্লিয়ার অপশন দেখাচ্ছে। দেখুন আমি যদি ধরুন যে আমি এখানে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করেছি, যেমন হচ্ছে দেখুন আমি এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার ইউজ করেছি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কন্ডিশন এখানে ইউজ করেছি। সো আমি যদি এখানে ক্লিয়ার অপশনে যাওয়ার পরে যদি অল ক্লিয়ার সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে, আই মিন ডিলিট হয়ে যাবে। এবং আমি যদি চাই শুধু এই যে ফরম্যাট ইউজ করতে, ঠিক আছে, এই যে দেখুন এখানে ক্লিয়ার ফরম্যাট নামে একটা অপশন আছে, আমি যদি চাই এখানে ক্লিক করতে, তাহলে দেখুন আমি যখনই এখানে ক্লিক করলাম, দেখুন আমার এতটুকু জায়গার ভেতরে যতটুকু ফরম্যাট ইউজ করা ছিল, যেমন হচ্ছে এই যে অল বর্ডার ইউজ করা ছিল, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট সেট করা ছিল এবং ব্যাকগ্রাউন্ডে কালার সেট করা ছিল, এগুলো কিন্তু আমার শুধু ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ। আমি যদি আবার যদি কন্ট্রোল জেড দিই, তাহলে দেখুন আমার কিন্তু সকলগুলো আগের পজিশনে চলে আসছে। দেন আমি যদি আবার যদি এই জায়গায় এটা সিলেক্ট করার পরে ক্লিয়ার অপশনে যাওয়ার পরে ক্লিয়ার কন্টেন্টস এখানে যদি ক্লিক করি, তাহলে দেখুন আমার কিন্তু এখান থেকে যতগুলো কন্টেন্ট ছিল, আই মিন ডাটা ছিল, সেগুলো শুধু ডিলিট হয়ে গেছে, কিন্তু এই যে ফরম্যাটিং এর যে বিষয়গুলি এগুলো কিন্তু ঠিকই আছে। সো এটা ছিল মূলত ক্লিয়ার কন্টেন্টস এর কাজ, ঠিক আছে। আমি যদি আবার কন্ট্রোল জেড এ প্রেস করি, তাহলে দেখুন আবার আগের পজিশনে চলে আস না। এরপরে মূলত যে অপশনটা আসে এডিটিং এর উপরে, এটা হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার। এখানে শর্ট অ্যান্ড ফিল্টারের ভেতরে আপনি যদি কোনো কিছু শর্ট করতে চান সেটা আপনি করতে পারবেন। দেন ফিল্টার কোনো কিছু খুঁজতে গেলে আপনি এখান থেকে ফিল্টার খুঁজে নিতে পারবেন। দেন এখানে যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই অপশনটাতে আসার পরে আপনি যদি ধরেন যে এখানে তো মাত্র 12টা সেল নিয়ে একটা ডাটা তৈরি করা, ঠিক আছে। এখানে যদি অনেক বড় ডাটা তৈরি করা থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে এই ফাইন্ডের ভেতর আসার পরে এই যে ফাইন্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করার পরে আপনি স্পেসিফিক কোনো ডাটা কিন্তু এখান থেকে বের করতে পারবেন। ধরুন যে আমি এই জায়গায় লিখলাম রহিম লেখার পরে এই যে ফাইন্ড নেক্সটে যদি ক্লিক করে, তাহলে দেখুন আমার এই রহিম লেখাটা কোন জায়গায় আছে, ঠিক আছে। এই যে দেখুন রহিম লেখাটা কোন জায়গায় আছে সেটা কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে গেছে। আবার আমি যদি রহিম লেখাটা যে ফাইন্ড করি, ফাইন্ড অলে যদি ক্লিক করি, তাহলে এই যে পুরো ডাটার ভিতরে যতগুলো জায়গায় রহিম লেখাটা আছে ততটুকু কিন্তু সিলেক্ট হয়ে যাবে, এরকম ভাবে সিলেক্ট হয়ে যাবে। সো এরপরে ফাইন্ড অ্যান্ড সিলেকশনের ভেতরে যাওয়ার পরে আমি যদি এই যে এই গ্রেড পয়েন্টের ভেতরে আমি যদি একটা ফরম্যাট ইউজ করি, যেমন হচ্ছে গেলাম ফাইন্ডের ভেতরে যাওয়ার পরে এখান থেকে এই যে রিপ্লেস যে অপশনটা আছে এখানে আসলাম। আসার পরে ধরুন যে যারা মূলত A+ পাইছে তাদেরকে আমি B+ এ কনভার্ট করে দিব, আমি রিপ্লেস করে দিব। এই জন্য আমি যদি এখানে লিখি A+ এবং এখানে যদি লিখি যে A+ যারা পাইছে তাদের মূলত B+ এ কনভার্ট হয়ে যাবে। সো আমি এখানে লিখবো হচ্ছে B+, লেখার পরে এই জায়গায় রিপ্লেস অল দিয়ে দিব। তাহলে দেখুন এই জায়গায় যারা মূলত A+ পাইছিল তারা কিন্তু B+ এ কনভার্ট হয়ে গেছে। এটা মূলত রিপ্লেসের কাজ। আমি আবার যদি কন্ট্রোল জেড দিই, আর দেখুন আগের পজিশনে চলে আসলাম। এক্সেলের এই পর্যায়ে আমরা শিখব কিভাবে MS এক্সেলে বাংলা লিখতে হয়। সো এই জন্য আমি একটা নিউ শিট ওপেন করে নিচ্ছি। এটা আমি যদি জুম করে নিই, এখন দেখুন যে আমি যদি এখানে এখন যেটাই লিখি না কেন সেটা কিন্তু ইংলিশে দেখাচ্ছে, ঠিক আছে। দেখুন আমি যে কোনো ইনফরমেশনে লিখি না কেন সেটা কিন্তু ইংলিশে লেখা হয়ে যাচ্ছে। এখন আমি যদি এটা বাংলাতে লিখতে চাই, তাহলে আমার যে কাজটা করতে হবে, এই জন্য আমাকে যে হোম মেনুর ভেতরে এই ফন্ট রিবনের ভেতরে দেখুন এই জায়গায় অনেক ধরনের ফন্ট আছে। এই ফন্ট থেকে আমাকে সতনী MG যে বাংলা ফন্টটা, এটাই মূলত বহুল প্রচলিত বাংলা লেখার জন্য, এটাই ফেমাস ফন্ট বলে চলে এবং এই ফন্টটাই সবাই ইউজ করে, সতনী MG। সো এটা যদি আমি এই জায়গায় লিখি, এই যে সতনী MG লেখার পরে আমার এই সেলের ভেতরে আমি এখন যেটাই লিখবো না কেন সেটা মূলত বাংলা লেখাতে হয়ে যাবে। আচ্ছা
এই যে দেখুন এই জায়গায় আমি এখন যেটাই লিখি না কেন সেটা কিন্তু বাংলাতে লেখা হয়ে যাচ্ছে। এরপরে আমি যদি ধরেন যে এই জায়গায় কোনো কিছু লিখতে চাই তাহলে কিন্তু আমার এটা বাংলা লেখা হবে না, এটা কিন্তু ইংলিশে লেখা হচ্ছে। আবার যদি আমি এখানে লিখতে চাই এখানেও কিন্তু ইংলিশে হয়ে যাচ্ছে। শুধু আমি যদি এই সেলে বাংলা লিখতে চাই তাহলে কিন্তু বাংলা লিখতে পারবো, কিন্তু আদার্স কোনো সেলে যদি বাংলা লিখতে চাই তাহলে কিন্তু পারবো না, কারণ আমি শুধু এই সেলটা সিলেক্ট করার পরে এই জায়গায় ফন্টটা চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, এবং আমি যদি চাই যে এই যে এই কয়টা সেলের ভেতরে বাংলা লিখবো তাহলে এই কয়টা সেল আমি সিলেক্ট করে দিব। তারপরে এই জায়গায় আমি শৈতনিক এমজি লিখবো। শৈতনিক এমজি লেখার পরে দেখুন আমি যদি এখন এই যে এই কয়টা সেলের ভেতরে এখন যে কোনো সেলে লিখি না কেন সেগুলো কিন্তু শৈতনিক এমজি হয়ে যাবে। দেখুন আমি যদি এই সেলটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে দেখুন শৈতনিক এমজি হয়ে গেছে। এখন যদি এই জায়গায় আমি যদি সেলটা নিয়ে যাই তাহলে কিন্তু এটা ক্যালিব্রি ফন্টে চলে আসছে। ঠিক আছে, শৈতনিক ফন্টে লিখতে গেলে আমাকে আগে মানে বাংলা ফন্টে লিখতে গেলে আমাকে শৈতনিক এমজি সিলেক্ট করতে হবে। এবং শৈতনিক এমজি করার পরে আমার আরেকটা কাজ আছে, এটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং হচ্ছে বি প্রেস করলে দেন এখন যদি আমি এই জায়গায় লিখি দেখুন আমার কিন্তু এখন কিন্তু আমি কিবোর্ড থেকে সুন্দরভাবে লিখতে পারতেছি। আমি যদি আমার নামটা লিখি, ঠিক আছে, দেখুন আমি কিন্তু এই জায়গায় লিখতে পারতেছি। কিন্তু যখনই আমি শৈতনিক এমজি লেখার পরে কন্ট্রোল অল্টার বি দিব না, আই মিন ফন্টটা চেঞ্জ করব না, এটা মূলত এখান থেকে আমার যে এক্সেলের যে ফন্টটা এটা আমি চেঞ্জ করে নিয়েছি, কিন্তু কিবোর্ডের যে ফন্ট এটা কিন্তু চেঞ্জ করে নাই। কিবোর্ডের ফন্ট চেঞ্জ করার জন্য আমাকে অবশ্যই কন্ট্রোল অ্যালার্ট এবং বি প্রেস করলে আমার মূলত বাংলা যে ফন্টটা এটা চলে আসবে কিবোর্ড থেকে। সো আমরা কিন্তু আরেকভাবে কিন্তু এই বাংলা লেখাটা আই মিন কিবোর্ডের বাংলা লেখাটা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে এই যে এখান থেকে সার্চ বারে ক্লিক করব, সার্চ বারে ক্লিক করার পরে এখানে লিখবো হচ্ছে বিজয় বাহান্ন। এই যে বিজয় বাহান্ন লেখার পরে দেখুন এটা চলে আসছে এবং আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু এটা এই যে এই পাশে অ্যারোতে ক্লিক করার পর এই যে কিন্তু দেখুন শো হিডেন আইকন, মানে আমি যে কয়টা আইকন মূলত হাইড করে রাখছি সেই কয়টা আইকন এখানে চলে আসছে। সো আমার বিজয় বাহান্ন ওই আইকনটা মূলত এখানে হাইড হয়ে আছে। এই যে দেখুন বিজয় বাহান্ন, আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে এই যে দেখুন শো স্টপ বার, এখানে যদি আমি যদি ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু এটা ওপরে চলে আসছে। এখন মূলত আমি যদি আরেকভাবে দেখাই, ধরুন যে আমি এই জায়গায় কোনো কিছু লিখবো, এখান থেকেও কিন্তু আমি কিন্তু চাইলে যে ইংলিশ তারপর হচ্ছে বিজয় ক্লাসিক এগুলো কিন্তু চেঞ্জ করতে পারো। ধরুন যে আমি এই জায়গায় যদি লিখি কোনো কিছু তাহলে কিন্তু আমার এটা বাংলা লেখা যাচ্ছে না, মিনস ইংলিশ লেখা হচ্ছে। আবার যদি এই জায়গায় লিখি ইংলিশ লেখা যাচ্ছে। ঠিক আছে, সো আমি যদি বাংলা লিখতে চাই তাহলে আমার ফার্স্টে কি করতে হবে, এই যে এখান থেকে আগে ফন্টটা চেঞ্জ করতে হবে। শৈতনিক এমজি লিখতে হবে। লেখার পরে আমার কি করতে হবে, এই যে এখান থেকে বিজয় বাহান্নর এখান থেকে বিজয় ক্লাসিকে আসতে হবে। আসার পরে আমি যদি এখন যদি এই সেলে কোনো কিছু লিখি, যেমন হচ্ছে বাংলাদেশ লিখলাম, দেখুন আমার কিন্তু সুন্দরভাবে কিন্তু লেখা যাচ্ছে। ওকে, সো এইটা মূলত বাংলা এবং ইংলিশ লেখার নিয়ম। এই পর্যায়ে আমি যে বিষয়টি দেখব, এমএস এক্সেলে একটি ডাটা রেডি করার পরে সেটা মূলত কিভাবে প্রিন্ট করা যায়। আমরা প্রিন্ট মূলত কয়েকভাবে করতে পারি। একটা হচ্ছে এই শীটটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কয়েকভাবে প্রিন্ট করতে পারবো। একটা হচ্ছে এই যে ফাইল অপশনে যাওয়ার পরে এখানে দেখুন এই মেনু বারে এই যে প্রিন্ট নামে যে অপশন আছে এই প্রিন্টে ক্লিক করার পরে দেখুন এখানে আমার প্রিন্টের ফরম্যাট চলে আসবে। এই যে দেখুন আমার কিন্তু এখানে প্রিন্টের ফরম্যাট চলে আসছে এবং আমি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু পেজের সেটিং করতে পারি। এই যে দেখুন এখান থেকে আমি কিন্তু কোন প্রিন্টার দিয়ে আসলে প্রিন্ট করব, কি দিয়ে আসলে প্রিন্ট করব সেটা কিন্তু এখানে কিন্তু শো করবে। আবার এই জায়গায় দেখুন আমি মূলত এখান থেকে কয়টা পৃষ্ঠা প্রিন্ট করব সেটা কিন্তু সিলেক্ট করে দেওয়া যাচ্ছে। তারপরে এই জায়গায় আমি মূলত সেটিং করে দিতে পারবো পেজের। এখান থেকে আমি মূলত ন্যারো অপশনটা ক্লিক করে দিতে পারবো। ন্যারো অপশন ক্লিক করে দিলে আমার হচ্ছে আশেপাশে দিয়ে কোনো জায়গাটা একটু বেশি থাকবে। ঠিক আছে, আমার যদি বড় কোনো যদি ডাটা থাকে তাহলে কিন্তু আমি এই জায়গা থেকে ন্যারো মার্জিন যেটাই সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারো।
আবার যদি ধরেন যে কোনো একটা ছোট ডাটা, তাহলে কিন্তু আমি কিন্তু এই যে হোয়াইট যেটা এটাতে সিলেক্ট করে দিলে আমার হচ্ছে আশেপাশে দিয়ে একটু জায়গা বেশি থাকবে। আবার যদি আমার আরো ছোট ডাটা হয় তাহলে নর্মালি ক্লিক করলে তাহলে দেখুন আমার যে নর্মাল ফন্ট এটাতে কিন্তু চলে আসবে। তারপর এখানে আরেকটা অপশন আছে, এখানে আমি পেজের যে সাইজটা এটা কিন্তু দিতে পারবো। তো নর্মালি মূলত আমরা A4 সাইজে প্রিন্ট করে থাকে সবাই, সো A4 সাইজটা সিলেক্ট করে দিলাম। তারপর এই জায়গায় মূলত আমি আরেকটা অপশন করে দিতে পারবো যে আমরা পেজটা পোর্ট্রেটে প্রিন্ট করব নাকি হচ্ছে ল্যান্ডস্কেপে প্রিন্ট করব। পোর্ট্রেট দিলে আপনার হবে কি লম্বি যে পেজটা এটাতে প্রিন্ট করা পাবো। আর আমরা যদি ল্যান্ডস্কেপে দিই তাহলে মূলত আমরা হচ্ছে এই যে আড়াআড়ি ভাবে আমি হচ্ছে পাতালে যে পেজটা থাকে এটাতে মূলত প্রিন্ট হবে। সো এটা কিন্তু মূলত আমাদের প্রিন্ট করার মানে মূল প্রসেস। আমরা তো দেখলাম যে এই প্রিন্টে আমরা কিভাবে ফাইল থেকে গিয়ে দেন হচ্ছে প্রিন্ট করতে পারবো। আমরা যদি শর্টকাটলি প্রিন্ট করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস হচ্ছে পিতে প্রেস করলে তাহলে দেখুন আবার কিন্তু আমরা এই অপশনে চলে আসলাম। ঠিক আছে, সো এই ছিল ওভারঅল বিষয় আজকের বিষয়ে। আমি আশা করি আপনাদের মাঝে সম্পূর্ণ বিষয় ভালোভাবে বোঝাতে পেরেছি, এবং এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, কোনো জায়গায় যদি প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকে জানাবেন এক্সেলের ওপরে আপনারা আরো কি ধরনের ভিডিও চান। সো আমরা কিন্তু সেই ভিডিও নিয়ে হাজির হব। সো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরো কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।